পাশের বাড়ির জয়দেব বাবু গতকাল রাত থেকে নিখোঁজ। তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। 2-3 দিন আগেও তো তার সঙ্গে আমার রাস্তায় দেখা হলো। তিনি নিখোঁজ এ খবর তো আমি শুনিনি। তোকে কে বললো? সকালবেলা কিছু কাজে বেরিয়েছিলাম, তখন গ্রামের অনেকে বলা বলি করতে শুনেছি। দিন দিন এই গ্রামে কি হচ্ছে কে জানে। অত বড় একটা মানুষ নিখোঁজ হয়ে গেলেন আর কেউ টেরও পেলেন না। ব্যাপারটা শুনতে খুবই অদ্ভুত লাগছে। আরে শুনেছি তিনি নাকি কি গোপন ব্যবসা করতেন আর ভালোই রোজগার করতে শুরু করেছিলেন। আমার তো মনে হয় এই জন্য তার পেছনে লোক লেগেছে। হতেও পারে। এই গ্রামের মানুষ তো আবার একে অপরের ভালো দেখতে পারে না। কিন্তু কি এমন ব্যবসা করতেন যাতে হঠাৎ এই বুড়ো বয়সে এত আয় রোজগার করতে শুরু করলেন? এটা শুধু তোর না, অনেকেরই প্রশ্ন দাদা, কিন্তু কেউই এ প্রশ্নের উত্তর জানে না। তিনি সবার থেকে গোপন করে বেড়াতেন। নিশ্চয়ই কোনো আজে বাজে কাজে জড়িয়ে গেছিলেন। এই জন্যই বুড়ো কালে এসে তার এই দশা হলো। হ্যাঁ, শুনেছি তার ঘরের মানুষ কেঁদে বুক ভাসাচ্ছে। কে জানে আদেও বেঁচে আছে কিনা। আচ্ছা, এসবের গল্প ছাড়। ভোরের তুলনায় শীত কিছুটা কমেছে। চল কাজে বেরিয়ে পড়ি। গত 1 সপ্তাহ ধরে বলছি আমার শরীরটা ভালো লাগছে না, আমার ডাক্তার দেখানো দরকার, কিন্তু আমার 2 ছেলের একজনও কথা কানে নেয় না। মা, তাদের কারো হাতে এখন পয়সা কড়ি তেমন একটা নেই, কিন্তু তোমার ছেলে আমাকে বলেছে কাল রাতে টাকা এলে সে এসে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাবে। ততদিনে আমি নাকি পৃথিবী থেকে চলে যাই কিনা দেখো। 2 ছেলের একটাকেও মানুষ করতে পারলাম না। মা, এভাবে বলবেন না। তারা দুজনেই তো পরিশ্রম করে যাচ্ছে এবং চেষ্টা করছে সংসারটাকে সুন্দরভাবে চালানোর। পাশের বাড়ির উপেন বাবুর ছেলেটাকে দেখেছো? পড়াশোনা শেষ করে কেমন শহরে গিয়ে ভালো চাকরি করে ভালো টাকা রোজগার করে প্রতি মাসে মাসে বাড়িতে পাঠায়। আমি মানছি হরিশ এবং রবি দুজনেই খুব একটা পড়াশুনো জানে না আর বেশি টাকা রোজগারও করতে পারে না, কিন্তু তারা তো যথেষ্ট পরিশ্রম করে। হয়েছে হয়েছে, তোমার আর এখন ওদের হয়ে কথা বলতে হবে না। শুধু গাধার মতো খেটে গেলেই হয় না, পয়সা করে কিভাবে রোজগার করতে হয় সে বুদ্ধিও থাকতে হয়। ওদের দুজনের একজনের মাথায়ও সে বুদ্ধি নেই। আপনি চা খাবেন মা? আপনার জন্য চা বানিয়ে আনবো? চা বানিয়ে না এনে আমাকে একটু বিষ এনে দাও, আমি খেয়ে এই অশান্তি থেকে দূর হই। পারবে পারবে এনে দিতে? না, আপনি এইভাবে কেন কথা বলছেন মা? এই বুড়ো বয়সে কোথায় গিয়ে একটু আরামে কাটাবো, কিন্তু এই ভাঙা ঘরে বসে দিনের পর দিন পচতে হচ্ছে। এর চেয়ে মরে যাওয়াই ভালো। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে দূর হও তো, দূর হও আমার চোখের সামনে থেকে। কেমন আছো রবি? এই সোমনাথ কাকু, এ কোনো মতে দিন যাচ্ছে আর কি। হ্যাঁ, গরিব মানুষের কি অবস্থা জানাই তো আছে। আপনি বলুন, আপনি কেমন আছেন? বয়স হয়ে গেছে, শরীর একেবারে চলে না বললেই হয়। তবু মাঝে মাঝে বাজারে আসি আর কি। সাবধানে চলাফেরা করুন। আপনাকে দেখে অসুস্থ মনে হচ্ছে। একটু অসুস্থ তো বটে, কিন্তু সে কিছু নয়, ডাক্তার দেখালেই ঠিক হয়ে যাবে। তুমি বলো, তুমি কি করছো আজকাল? আমার কথা, বহুকাল আগে থেকেই মাছ ধরে বাজারে বিক্রি করি, তাই আমিও দাদার মতোই মাছের ব্যবসা ধরেছি। হরিশ বড্ড বোকা ছেলে, কিন্তু তোমাকে তো আমি চালাক চতুর ভেবেছিলাম। তুমিও ঘুরে ফিরে হরিশের মতো সামান্য মাছওয়ালার কাজ করছো। কাকু, আপনার তো জানাই আছে আমিও বেশি একটা পড়াশোনা করিনি, তাই এ কাজ ছাড়া আর কোনো উপায় ছিল না সংসারের হাল ধরবার। উপায় খুঁজলে বহু উপায় পাওয়া যায়। সামান্য সব মাছ বিক্রি করে কত টাকাই বা রোজগার করবে? আপনার কি আর কোনো ভালো উপায় জানা আছে যেটা করলে আমি আরো উপার্জন করতে পারবো? যদি আমার উপদেশ অনুসরণ করো তাহলে তোমার জীবন অনেকটা সহজ হতে পারে। তাই বুঝি, সেটা কি করে? ভরা বাজারে এত মানুষের সামনে কি আর এসব কথা বলা যায়? কোনো একদিন সময় সুযোগ পেলে আমার বাড়িতে এসো, বাকি কথা না হয় সেখানেই হবে। ঠিক আছে, তাহলে আমি আগামী কালকেই আপনার বাড়িতে এসে আপনার সঙ্গে দেখা করব। সেই ভালো।
এখন তাহলে আমি বাড়ির দিকে যাই, বহু বেলা হয়ে গেছে। বেশ, আসুন। তোমাকে কতবার বলেছি চলো আমরা অন্যত্র গিয়ে নিজেদের মতো জীবন কাটাই, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। আমার আর এভাবে থাকতে ভালো লাগে না। তোমার আবার এত রাতে কি হলো, এসব কথা বলছো কেন? তোমার অল্প আয়, কিন্তু তবুও আমি কোনো অভিযোগ ছাড়া কত কষ্ট করে সংসার করি, আর অন্যদিকে তোমার মা, তার যেন অভিযোগের আর শেষই নেই। আজকে আবার চিৎকার চেঁচামেচি করেছে নাকি তোমার সঙ্গে মা? নতুন আর কি, প্রতিদিনই তো তোমার বাড়ি থেকে বের হওয়ার পরপরই তোমার মায়ের চিৎকার নিচে শুরু হয়, আর সে সব সহ্য করতে হয় আমাদের দুই বউকে। বয়স হয়েছে তাই এমন করছে, তুমি একটু ধৈর্য ধরো। সবেমাত্র শীতকাল শুরু হয়েছে, সামনে বেচা কেনা ঠিক হলে সব ঠিক হয়ে যাবে। তুমি সংসারের পিছনে যত শ্রম দাও, যত কষ্টই করো, কিন্তু কখনোই তোমার মাকে তুমি সন্তুষ্ট করতে পারবে না। তার শুধু আছে অভিযোগ। তুমি তো বোঝো কিনা আমি কত কষ্ট করি, সকাল থেকে সন্ধে অবধি খাটাখাটনি করে বাড়ি ফিরি, কিন্তু যখন বাড়িতে এসে এসব কথা শুনি তখন খুব কষ্ট হয়। এজন্যই বলেছিলাম আমরা নিজেদের ছোট্ট একটা সংসার গুছিয়ে নেই, কিন্তু তোমারই ইচ্ছে ছিল ভাই আর মায়ের সঙ্গে থাকার। মায়ের বয়স হয়ে গেছে, আর এদিকে রবি সবে মাত্র সব কিছু সামলাতে শুরু করেছে। এই অবস্থায় যদি আমি ওদেরকে ফেলে চলে যাই তাহলে ওরা কত বিপদে পড়ে যাবে ভেবেছো কখনো? ওদের নিয়ে যে ভাবতে ভাবতে নিজের জীবনখানে উৎসর্গ করে দিয়েছো, সেটা তুমি যেদিন বুঝতে পারবে সেদিন তোমার আফসোস হবে। আরে তুমি তো চা জল খাবার কিছুই নিচ্ছ না। আমার বাড়িতে অতিথি হয়ে এসেছো, এভাবে খালি মুখে বসে থাকলে হয়? আপনি আমায় সাহায্য করতে চেয়েছেন, এটাই আমার জন্য অনেক। কিন্তু এসব জল খাবারের কোনো দরকার ছিল না। আমার অন্য কাজ আছে, দয়া করে যা বলবেন একটু তাড়াতাড়ি বললে ভালো হয়। তুমিও তোমার দাদার মতো মাছ বিক্রি করে সংসার চালানোর পথ বেছে নিয়েছো, কিন্তু কখনো ভেবে দেখেছো যদি এমন কিছু করা যায় যাতে তোমার আরো বেশি টাকা উপার্জন হবে? পড়াশোনা না জানা আমার মতো মূর্খ মানুষকে ভালো বেতনে চাকরি কে দেবে বলুন তো আপনি? আজকাল লোকে চাকরি করে নাকি? চাকরি করে মাস শেষে অল্প কিছু মাইনে পাওয়া এসব হলো বোকার কাজ। মাছ বিক্রি থেকে নিয়ে চাকরি করা, সব কিছুই যদি বোকার কাজ হয় তাহলে চালাকের কাজ কোনটা? আরে আছে আছে, এমন অনেক কাজ আছে। আপনি কি বলতে চাইছেন একটু খোলাখুলি বলুন, কিছুই তো বুঝতে পারছি না। তুমি মাছের ব্যবসা করো তাই তো? এর পাশাপাশি অন্য একটা কাজ আছে যেটার ব্যাপারে তুমি কাউকে বলবে না। কিন্তু কি এমন কাজ যেটা আমাকে গোপনে করতে হবে? কাজটা এখানে নয়, কাজটা করতে হবে সদর ঘাটের দিকে। এই সদরঘাট, এ তো এখান থেকে কিছুটা দূরের পথ। প্রতিদিন তোমার কাজ হবে মাছ বিক্রির বাহানায় সেখানে গিয়ে আমার দেওয়া কিছু টাকা তাদের হাতে লুকিয়ে তুলে দেওয়া, ব্যাস। কিসের টাকা? এসব তুমি ধীরে ধীরে জানতে পারবে। প্রতিদিন যদি কাজ ঠিক মতো করতে পারো তাহলে তাহলে তুমি অনেক টাকা পাবে। আজ বিকেলবেলা অত প্রস্তুত হয়ে কোথায় গিয়েছিলে? ও, তোমাকে বলা হয়নি, তোমার সঙ্গে একটা জরুরি কথা আছে। কি জরুরি কথা? কিন্তু আগে তুমি আমাকে
তোমায় যখন বিয়ে করিয়ে এ বাড়ির বউ করে এনেছিলাম, তখন তো তোমার মা খুব বলতেন তুমি নাকি খুব গুণী আর সাংসারিক মেয়ে। এত বড় বড় চিংড়ি মাছ কোত্থেকে পেলে? গ্রামের ওপারে যে বড় নদী আছে সেখান থেকে চিংড়ি মাছগুলো ধরে এনেছি। এখন এই শীতের সময় তো, তাই জালে চিংড়িগুলো খুব বেশি ধরা পড়ে। এত বড় চিংড়ি দেখেই তো লোভ লাগছে। এই চিংড়িগুলো তো শুধু লোক দেখানোর জন্য, কিন্তু এর পেছনে আর একটা কারণ আছে। কি কারণ? এই শীতের মৌসুম তো, তাই চিংড়িগুলো ভালো চাহিদা আছে, আর অন্যান্য মাছওয়ালাদের থেকে আমি কম দামে এগুলো বিক্রি করব। তাহলে এতে তোমার লাভটা কোথায়? আপনি বলেছিলেন আপনার লোকেদের সাথে জনসম্মুখে টাকা লেনদেন না করতে, তাই সবার চোখের আড়ালে টাকার থলে বুঝিয়ে দেওয়ার জন্য এই উপায় বের করেছি আমি। তুমি কি পরিকল্পনা করেছো আমি তো কিছুই বুঝতে পারছি না। যদি আমি অন্যদের তুলনায় আরও সস্তায় চিংড়িগুলো বিক্রি করি, তাহলে লোকজন চিংড়ি কেনবার জন্য আমার দোকানে জটলা করবে, আর তাদের মধ্যেই আপনার লোকেরাও খরিদ্দার হিসেবে ঢুকে যেতে পারবে। বুঝে গেছি, ভিড়ের মধ্যে চিংড়ি বিক্রি করার ছলে তুমি তাদের হাতে টাকার থলেগুলো বুঝিয়ে দেবে। দেখে ভালো লাগছে তুমি তোমার দাদার তুলনায় অনেকটাই চালাক। হ্যাঁ, একটু চালাক না হলে চলে, কিন্তু যেহেতু আমি ঝুঁকি নেব এখন থেকে, আমার টাকার পরিমাণও কিছুটা বাড়িয়ে দিতে হবে। তুমি শুধু ঠিকঠাকভাবে কাজটা করো, বাকি সব আমার উপর ছেড়ে দাও। যে পরিকল্পনা আমি করেছি, এতে করে পুলিশ বা অন্য কারো নজরে পড়াও প্রায় অসম্ভব, কেউ সন্দেহই করবে না। শুনেছি তুই নাকি সদরঘাটের কাছে সস্তাতে চিংড়ি বিক্রি করছিস। হ্যাঁ, এখন শীতের মৌসুম, তাই বাজারে চিংড়ির চাহিদা বেশি, তাই ভাবলাম সদরঘাটের দিকে সস্তায় চিংড়ি বিক্রি করে কিছু টাকা আয় করি। বেশ ভালো কথা, কিন্তু অন্যদের চেয়েও এত কম দামে বিক্রি করছিস কেন? কম দামে বিক্রি করলে লোকে আমার কাছে চিংড়ি কিনতে আসে বেশি, আর অন্যদের তুলনায় আমার লাভও বেশি হয়। কিন্তু কিন্তু এতে করে অন্যদের যে ক্ষতি করছিস সে কথা কি মাথায় আছে? সবসময় যদি অন্যদের নিয়ে ভাবতে থাকি, তাহলে নিজেদের পেট ভরাবে কে? স্বার্থপরের মতো কথা বলিস না রবি। অন্যান্য মাছওয়ালারা এসে আমার কাছে অভিযোগ করেছে তোর ব্যাপারে। আমি আমার মতো করে মাছ বিক্রি করছি, এতে যদি অন্যদের সমস্যা হয় তাহলে আমার কিছু করবার নেই। তুই সদরঘাটে চিংড়ি বিক্রি করবি কর, কিন্তু সস্তা দামে নয়, ন্যায্য দামে। সে কাজ করলে আমার খরিদ্দার কত কমে যাবে জানো? সে কমলে কমুক, তাছাড়া রোজগার তো আমিও করছি। দুজন মিলে যা রোজগার করব তা দিয়ে সংসার খুব ভালো চালানো যাবে। সততা দিয়ে জীবনে তুমি কোনো কিছু করতে পারোনি দাদা, তাই অন্তত আমাকে জ্ঞান দিতে এসো না। আগে তো কখনো তুই আমার সঙ্গে এভাবে কথা বলতিস না, হঠাৎ করে তোর কি হয়ে গেল রবি? মানুষ পরিবর্তনশীল,
সব সময় তোমার কথা শুনবো এমন তো নয়। ঠিক আছে, তোর যা খুশি তুই কর, কিন্তু এর ফলাফল কিন্তু ভালো হবে না। কাল রাতে হরিশ তোকে যা কিছু বলেছে সেসব নিয়ে তুই চিন্তা করিস না। আমি অন্যদের ভালো করতে গিয়ে নিজের ক্ষতি করলে তো চলবে না মা। আর তাছাড়া আমার কারণে যদি সংসারের কটা টাকা বেশি উপার্জন হয় তাতে তো আমাদের সকলেরই মঙ্গল। তুই যা করছিস একদম ঠিক করছিস, পুরো বুদ্ধিমানের কাজ করছিস। হরিশের কথায় কান দেওয়ার দরকার নেই। আমার তো মনে হচ্ছে বর্তমানে আমি দাদার তুলনায় বেশি উপার্জন করছি, তাই দাদার হিংসে হচ্ছে। হিংসে তো হবেই, উনি যে সারা জীবন কি করতে পেরেছে, এখন তুই উন্নতি করছিস তাতে ওর সমস্যা। তুমি আমার পক্ষে আছো এটাই আমার জন্য অনেক। দাদা কি ভাবলো না ভাবলো তাতে কিচ্ছু যায় আসে না। এবার তুই শুধু টাকা উপার্জন করে একটা নতুন ঘর বানিয়ে ফেল। কত বছর আর এই ভাঙা কুঁড়ে ঘরে পড়ে থাকবো? ওপরওয়ালা আমার প্রতি সহায় হয়েছে। এখন আমার যা উপার্জন হচ্ছে এতে করে ঘর বানানোর মতো টাকা জমতে বেশি দিন লাগবে না। তুমি শুধু আমাকে আশীর্বাদ করো। আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে আছে বাবা। তুই আরো বেশি বেশি উন্নতি কর। সবে তো মাত্র শুরু, শুধু দেখতে থাকো আমি আরো কতদূর এগিয়ে যাই। আর তখন তোমার বড় ছেলে হিংসে জ্বলে পুড়ে মরবে। তুই শুধু একবার নিজের একটা ঘর বানিয়ে ফেল, এরপর আমি, তুই আর তন্দ্রা আলাদা হয়ে যাব। হরিশ আর ওর স্ত্রী মরুক এই কুঁড়ে ঘরে। আচ্ছা মা, আমার কিছু জরুরি কাজ আছে, আমি বের হলাম। হ্যাঁ, ঠিক আছে বাবা, সাবধানে যাস। কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না গিন্নি। আমার এমন মনে হচ্ছে রবি আমার থেকে কিছু একটা লুকাচ্ছে। যখন থেকে তার চিংড়ি মাছের বেচাকেনা বিক্রি বেড়েছে তখন থেকে ওর অহংকার আকাশ ছুঁয়েছে। আজকাল মাও ওকে অনেক আদর যত্ন করে। তা তো করবেই, তার ছোট ছেলে হঠাৎ করে এত টাকা রোজগার করতে শুরু করেছে। পৃথিবীতে যার টাকা আছে তার আদর যত্ন হবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু একটা জিনিস আমার খুবই অদ্ভুত লাগছে। মানলাম সস্তা দামে চিংড়ি বিক্রি করার কারণে খরিদ্দার বেড়েছে, কিন্তু শুধু চিংড়ি বিক্রি করে এত টাকা উপার্জন করা সম্ভব? একদম আমার মনের কথা বলেছ, আমিও ঠিক এটাই ভাবছিলাম। এই জন্যই তো বললাম আমার মনে হচ্ছে রবি কিছু একটা লুকুচ্ছে। এমনও তো হতে পারে যে সে কোনো খারাপ কাজ করে এইসব টাকা রোজগার করছে। যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওর সঙ্গে কোনো সম্পর্কই আমি রাখবো না। আমি সারা জীবন সততার সঙ্গে মাথা উঁচু করে বেঁচেছি, আর এখনো তাই করব। তুমি এখন থেকে এসব চিন্তা করো না। এমনও তো হতে পারে যে এগুলো আমাদের মনের ভুল। ওপরওয়ালা ভালো জানবেন, কিন্তু ও যা করেছে এগুলোর কারণে অন্য মাছওয়ালাদের মধ্যেও নাম খারাপ হচ্ছে। এখন প্রায় সব মাছওয়ালারাই রবির বিপক্ষে অবস্থান করছে। থাক, তুমি আর এসবে মাথা ঘামিও না। তুমি তো ওকে বোঝানোর চেষ্টা করেছিলে, কিন্তু যেহেতু ও বুঝতে চাইছে না, তাহলে ওকে ওর মতো ছেড়ে দাও। ঠিক বলেছ, টাকার লোভ ওকে এমনভাবে গ্রাস করেছে যে ও ভালো মন্দের পার্থক্য ভুলে গেছে। আপনার চিংড়িগুলো তো খুব বড়, ওর থেকে আনেন এই চিংড়ি মাছগুলো। আমাদের গ্রামের ওপারে যে নদী আছে সেখান থেকে চিংড়ি আনা হয়, স্বাদও অসাধারণ। অন্যরা যেখানে 60 টাকা দরে বিক্রি করে আপনি নাকি মাত্র 25 টাকা দরে বিক্রি করেন। হ্যাঁ, এত তাজা মাছ তো এত কম দামে আমার দোকান ছাড়া কোথাও পাবেন না। হ্যাঁ, মাত্র 25 টাকা দরে চিংড়ি মাছ বিক্রি করে টাকার পাহাড় জমিয়ে চলেছে না? অবাক কাণ্ড। কে আপনি, আর কিসব বাজে বাজে কথা বলছেন? চিংড়ি বিক্রেতার মুখোশ পরে গ্রামের নিরীহ মানুষের টাকা অকপটে পাচার করে চলেছেন, লজ্জা করে না? কি আপনি আপনি কে? এসব জানেন কি করে? হ্যাঁ, আমি ছাড়া কে জানবে বলুন? এমনি এমনি তো আর নিজের আসল পরিচয় লুকিয়ে দিনের পর দিন আপনাকে পাহারা দিচ্ছি না। মানে আমি এই গ্রামের বড় দারোগা। আজকে বহুদিন ধরে নিজের আসল পরিচয় লুকিয়ে
ছদ্মবেশে তোমার এই চক্রান্তটাকে পাকড়াও করবার চেষ্টা করছিলাম। বাবু বিশ্বাস করুন, আমি কোনো টাকা পাচানোর সঙ্গে জড়িত নই। প্রত্যেক দিন এখানে ছদ্মবেশে লোক আসে আর তারা আমার কাছ থেকে টাকা তুলে নিয়ে যায়। কিন্তু এসব কিসের টাকা আর ওই লোকগুলো মানে কিসের আমি জানতাম না কিছুই। যদি তুমি কিছুই না জানো তাহলে কেন এসব কাজ করতে? আমি যা কিছু করেছি এই সোমনাথ বাবুর বলায় করেছি। তিনি আমাকে এই কাজের জন্য মোটা অঙ্কের টাকা দিতেন। সোমনাথ একজন ধূর্ত লোক। গ্রামের গরিব কৃষক থেকে শুরু করে অনেক মানুষকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে টাকা নিয়ে সেই টাকা শহরে পাচার করে আর অবৈধ ব্যবসা চালায়। ওকেও আজকে সকালে গ্রেপ্তার করেছি আমরা। এখন তোমার পালা। বাবু, আমার ভাইকে থানায় কেন তুলে আনা হয়েছে আর অপরাধ কি তার? সদরঘাটের চিংড়ি মাছ বিক্রির বাহানায় সে শহর থেকে আসা সোমনাথের কিছু লোককে টাকা তুলে দিত, যে টাকা পরে শহরে পাচার করা হতো সোমনাথের অবৈধ ব্যবসা চালানোর জন্য। দাদা বিশ্বাস করো, এইগুলো যে গ্রামের মানুষকে থেকে মানে হাতিয়ে নেওয়ার টাকা সে আমরা জানা ছিল না। এগুলো গ্রামের মানুষের থেকে হাতিয়ে নেওয়া টাকা হোক বা ভালো কোনো কিছুর টাকা হোক, তবুও তুমি এই কাজ কেন করলে ঠাকুরপো? কারণ সোমনাথ বাবু আমাকে সামান্য কাজের বিনিময়ে অনেক টাকা দিতেন। আমাদের তো আগেই সন্দেহ হয়েছিল এমন কিছু একটা হবে। আর দেখো, টাকার লোভ তোমাকে কোন পর্যায়ে নিয়ে এসেছে। তুই সব সময় বলতিস রবি, সততা দিয়ে আমি জীবনে কিছুই লাভ করতে পারিনি, কিন্তু আজকে দেখ, সততার অভাব আর টাকার প্রতি অগাধ লোভ তোর জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। দাদা আমি তোমাকে অনুরোধ করছি, আমাকে এখান থেকে ছাড়িয়ে নাও। আমি আর কখনো এসব কাজ করব না। সততার সঙ্গে মাছ বিক্রি করে অল্প টাকা রোজগার করব। আমি সব সময় ন্যায়ের সঙ্গ দিয়েছি আর আজকেও তাই করব। তোর কারণে অনেক নিরীহ মানুষের ক্ষতি হয়েছে, তাই এর শাস্তি তোর প্রাপ্য। আইন যা সিদ্ধান্ত নেবে আমরা তাই মেনে নেব। আপনার সততা দেখে খুব ভালো লাগলো হরিশবাবু। রবি আপনার ভাই হওয়া সত্ত্বেও আপনি সঠিক পথটাই গ্রহণ করছেন। পৃথিবীর সব মানুষ আপনার মতো হলে পৃথিবীটা খুব সুন্দর হতো। সৎ মানুষকে সকলে বোকা মনে করে, কিন্তু সত্য হলো ধূর্ত হয়ে 1000 টাকা রোজগারের চেয়েও সততার সঙ্গে 5 টাকা রোজগার করাও অতীব সম্মানের।